শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে আবারও অনিশ্চয়তা। করোনা সংক্রমণ বাড়তে থাকলে পেছাতে পারে তারিখ। যদি এই ঊর্ধ্বগতিটা অব্যাহত থাকে, সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে, পুনর্বিবেচনা করবে যে এই তারিখটি কি এই 30-এই থাকবে নাকি এটি পরিবর্তন হবে। বদলে যাচ্ছে এইচএসসি পরীক্ষা পদ্ধতি। প্রথম ও দ্বিতীয় বর্ষের মূল্যায়ন মিলে গড় ফল 2024-এ কার্যকর। নতুন কারিকুলাম হবে, তার এসএসসি সমাপ্ত হবে 24-এ, যে তার পরবর্তীতে গিয়ে আপনার উচ্চ মাধ্যমিক স্তরে নতুন কারিকুলাম। দেখছিলেন বিশেষ শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আবারও হতাশ তিস্তাপাড়ের মানুষ। মোদির বাংলাদেশ সফরে আলোচনা হবে না দ্বিপক্ষীয় কোনো ইস্যুতেই, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। 17 মার্চ থেকে টানা 10 দিন বিকেলে রাজধানীর প্যারেড গ্রাউন্ডে মুজিব শতবর্ষের অনুষ্ঠান। থাকবেন বিদেশি সরকার ও রাষ্ট্রপ্রধান। সর্বোচ্চ 500 অতিথি সমাগমের আয়োজন। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সবাইকে এক হওয়ার আহ্বান মির্জা ফখরুলের। কোনো ইস্যু না পেয়ে ঠুনকো বিষয়ে আন্দোলনে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। জাপান থেকে 23 এপ্রিল প্রথম কোচ আসার পরই চূড়ান্ত হবে মেট্রো রেলের উত্তরা মতিঝিল অংশ উদ্বোধনের দিন। দ্বিতীয় অংশেও বসে গেছে প্রায় সব পিলার। এবং অভিনেত্রী রোমানার 28 বিয়ে। ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে হাতিয়ে নিয়েছেন প্রবাসীদের কোটি কোটি টাকা, জড়িত পরিবারও। করোনা সংক্রমণ বাড়তে থাকলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ পেছাতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। রাজধানীর সেগুনবাগিচায় একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। শিক্ষামন্ত্রী জানান, শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্টদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। করোনা সংক্রমণের কারণে 1 বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর 30 মার্চ থেকে স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত নেয় সরকার। হাতে রয়েছে আর মাত্র 19 দিন। এরই মধ্যে শুরু হয়েছে খোলার প্রস্তুতি। তারই অংশ হিসেবে শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে কোভিড টিকা দেওয়ারও সিদ্ধান্ত হয়। কিন্তু গত কয়েকদিনে করোনার সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় স্কুল কলেজ খোলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, সংক্রমণ এভাবে বাড়তে থাকলে স্কুল কলেজ খোলার তারিখ পেছানো হতে পারে। যদি এই ঊর্ধ্বগতিটা অব্যাহত থাকে, আমরা অবশ্যই এই পর্যবেক্ষণের ভিত্তিতে এবং জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে, পুনর্বিবেচনা করবে যে এই তারিখটি কি এই 30-এই থাকবে নাকি এটি পরিবর্তন হবে। অভিভাবকরাও দুশ্চিন্তায় করোনার সংক্রমণ বাড়ায়। তারাও পরিস্থিতি পর্যবেক্ষণের পরামর্শ দিলেন। করোনার পরিস্থিতি আবার নতুন করে বাড়তেছে, তখন বাচ্চাদেরকে স্কুলে দিতে অটোমেটিক আমাদের ভয় লাগবে এবং বাচ্চাদেরকে নিয়ে আমরা সারাক্ষণ দুশ্চিন্তায় থাকবো। আমার মনে হয় এটা চিন্তা ভাবনা করে গার্জিয়ান হিসেবে আমরা ছাত্রদেরকে আগে করবো। ছেলে হিসেবে আমি বা মেয়ে হিসেবে আমি তাকে আগে প্রাধান্য দেবো সেফ থাকার জন্য। করোনা সংক্রমণ যদি বাড়ে তাহলে আপাতত স্কুল কলেজ বন্ধ থাকুক, আবার যখন কমে যাবে তখন স্কুল কলেজ খুলে দিবে। তবে কঠোর স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা বলছেন শিক্ষকরা। আমাদের প্রতিষ্ঠানটি খুলে দেওয়া এখন প্রয়োজন, তারপরে সেটা ভেবে দেখা উচিত, যেহেতু স্বাস্থ্যের একটা বিষয় আছে, একটা পরিণতির বিষয় আছে। সপ্তাহে 3 দিন করে এক ক্লাসে 3 দিন করে ক্লাস হয়। এইভাবে যদি খুলে দেওয়া হয় আমার মনে হয় যে খারাপ হবে না, ভালোই হবে। ঈদের পর 24 মে থেকে সরকারি বেসরকারি সব বিশ্ববিদ্যালয় খোলার কথা রয়েছে। গত বছরের 17 মার্চ বন্ধ হয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বদলে যাচ্ছে এইচএসসির পরীক্ষা পদ্ধতি। পরীক্ষা হবে একাদশ শ্রেণীতে একবার এবং দ্বাদশে একবার। 2 পরীক্ষার ফল যোগ করে হবে মূল রেজাল্ট। এই পদ্ধতি কার্যকর হবে 2024 সাল থেকে। এছাড়া 2022 সালে প্রথম, দ্বিতীয় ও ষষ্ঠ, সপ্তম এই 4 শ্রেণীর পাঠ্যক্রমে পরিবর্তন আসছে। এদিকে আগামী 5 বছরে বেশিরভাগ শ্রেণীর পাঠ্যক্রমে পরিমার্জন আসবে। শাতিলা শারমিনের রিপোর্ট। পরিবর্তনশীল বিশ্বে প্রায় 5 বছর পর পর পাঠ্যক্রমে আসে পরিমার্জন। এদেশেও কয়েক দশক ধরে চলছে শিক্ষাক্রমে নানা পরিবর্তন ও পরিমার্জন।
1995 সালের পর 2012 যে শিক্ষাক্রমের আলোকে নবম শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা 3টি শাখায় ভাগ হয়ে যায়। তবে সবশেষ 17 সালে শুরু হওয়া পরিকল্পনায় দশম শ্রেণী পর্যন্ত একই পাঠ্য বইয়ের কাজ চলছে। সেক্ষেত্রে শাখা ভাগ হবে উচ্চ মাধ্যমিকে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড চেয়ারম্যান জানান, এর ফলে 2024 সাল থেকে বদলে যাচ্ছে এসএসসি পরীক্ষা। বদলের কাজ চলছে এইচএসসি পরীক্ষার মূল্যায়ন পদ্ধতিরও। সেই ক্ষেত্রে বোর্ড পরীক্ষা হবে দুটি, একাদশ শ্রেণীতে একবার, দ্বাদশে একবার। দুই পরীক্ষার ফল যোগ করে হবে এইচএসসির রেজাল্ট। নতুন শিক্ষাক্রম অনুসারে শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি বেড়ে হবে 2 দিন। 2022-এ আমরা প্রাথমিক স্তরের 1, 2 এবং মাধ্যমিক স্তরের 6, 7 দেব। নতুন কারিকুলাম হবে, তার এসএসসি সমাপ্ত হবে 24-এ, যে তার পরবর্তীতে গিয়ে আপনার উচ্চ মাধ্যমিক স্তরে নতুন কারিকুলাম। শিক্ষাক্রম পরিবর্তন ও পরিমার্জনে শহর গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের বৈষম্য যেন আরও না বাড়ে সে বিষয়ে সতর্ক করেন শিক্ষাবিদরা। প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের শুধু পুঁথিগত বিদ্যা নয়, তাদেরকে মেধা ও মননের বিকাশের জন্য সহ শিক্ষা কার্যক্রম, সহ পাঠ কার্যক্রম তাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে। উপর থেকে সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে মাঠ পর্যায়ের বাস্তবতার আলোকে পরিকল্পনা প্রয়োজন বলে পরামর্শ তাদের। গ্রামে গঞ্জে যারা ছাত্রদের পড়াচ্ছে তাদের মতামতটা কিন্তু, তাদের প্রতিনিধিত্ব কিন্তু এখানে কেউ করছে না, যার ফলে দেখা যাচ্ছে যে শিক্ষার ক্ষেত্রে যে সিদ্ধান্তগুলো হচ্ছে সেই সিদ্ধান্তগুলো অনেকটাই আমলাতান্ত্রিক হয়ে যাচ্ছে। নতুন সময়সীমা অনুসারে 23 সালে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং অষ্টম নবম শ্রেণীতে, 24 সালে দশম এবং 26 সালের মধ্যে দ্বাদশ শ্রেণীর নতুন বইয়ের কাজ শেষ হবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরে তিস্তা ইস্যুতে কোনো আলোচনা হবে না, সাফ জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন। শুধু তিস্তাই নয়, ভারতের প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশ ভারত অমীমাংসিত দ্বিপক্ষীয় কোনো ইস্যুই আলোচনার টেবিলে গড়াবে না বলেও জানান তিনি। নরেন্দ্র মোদীর সফর পুরোটাই হবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উৎসব উদযাপন। পানির বদলে ধুধু বালিতে ঢাকা তিস্তা। পানি শূন্যতার ক্ষতিকর প্রভাব পড়ছে উত্তরের জনপদ আর সেখানকার মানুষের জীবন জীবিকার ওপর। তিস্তা নদীর পানি বন্টন নিয়ে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে 1983 সাল থেকে দর কষাকষি চললেও সুরাহা হয়নি আজও। সবশেষ 2020 সালের ডিসেম্বরে দুই দেশের সরকার প্রধানের মধ্যকার অনুষ্ঠিত হওয়া ভার্চুয়াল সম্মেলনে তিস্তা চুক্তির বিষয়ে বাংলাদেশকে আশ্বাস দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাই স্বভাবতই চলতি মাসে নরেন্দ্র মোদীর ঢাকা সফর নিয়ে তিস্তা ইস্যুতে আশায় বুক বেঁধেছিল বাংলাদেশ। তবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন জানালেন, নরেন্দ্র মোদীর সফরে তিস্তা ইস্যু নিয়ে কোনো আলোচনাই হবে না। তিস্তা চুক্তি তো হয়ে গেছে 10 বছর আগে, এটা বাস্তবায়ন হয় না। কেন হচ্ছে না? ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর বাংলাদেশ, আর কোথাও যান নাই, এই কোভিডের কোথাও যান নাই। উনি আমাদের প্রত্যন্ত অঞ্চলেও যাবেন, সাতক্ষীরায় যাবেন, আপনার গোপালগঞ্জে যাবেন, টুঙ্গিপাড়ায় যাবেন। আমাদের জন্য এটা বিরাট আনন্দের। আর পরে কি চান আপনারা? দিস ইভেন্ট শুড নট বি অ্যান অকেশন ফর রিজলভিং ওই ছোটখাটো জিনিসগুলো। পাশাপাশি বাকি নদীগুলোর পানি কিংবা সীমান্ত হত্যার মতো দুই প্রতিবেশী দেশের মধ্যকার অমীমাংসিত ইস্যুগুলো উঠবে না আলোচনার টেবিলে। আমাদের এই বড় উৎসবে সব এসেছে, আমরা সেটাই আনন্দিত। আর অন্যান্য ছোটখাটো জিনিস এইগুলো আমরা তো ভারতের সাথে আমাদের যত ধরনের বড় বড় সমস্যা সব আমরা আলোচনার মধ্যে দূর করেছি। আর যদি আরো কিছু থাকে সেগুলো আস্তে আস্তে করব। ভারতের প্রধানমন্ত্রীর এবারের সফর শুধুই বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মধ্যে সীমাবদ্ধ থাকবে, জানান পররাষ্ট্রমন্ত্রী। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এদিকে নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরে তিস্তা ইস্যুতে কোনো আলোচনা হবে না এমন খবরে হতাশায় ডুবেছেন উত্তরের কোটি মানুষ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে তিস্তা ইস্যুর সমাধানের আশায় বুক বেঁধেছিলেন তারা। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন তারিকুল ইসলাম। শুষ্ক মৌসুমে একতরফা পানি প্রত্যাহার আর বর্ষায় নির্বিচারে পানি ছাড়ার কারণে ভাটির বাংলাদেশের একটি বড় অঞ্চলের যে ক্ষতি হচ্ছে তার কথা বিবেচনায় নিচ্ছে না বৃহৎ প্রতিবেশী ভারত। বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন সফরে দ্বিপাক্ষিক আলোচনার কর্মসূচি না রাখার মধ্য দিয়ে দাবি আদায়ে অর্ধ শতাব্দীর প্রতীক্ষা আরও দীর্ঘ হলো। এবার তিস্তা আমাদের চুক্তি যেটা হওয়ার কথা ছিল এটা হচ্ছে না, কিন্তু আমরা খুবই হতাশ। আমরা যদি পানি না পাই তাহলে আমাদের
চরম দুর্ভোগ হবে। ভারতের বিরুদ্ধে ভৌগোলিকভাবে পাওয়া উজানের নিয়ন্ত্রণ ক্ষমতা প্রয়োগের অভিযোগ করছেন নদী আন্দোলনের নেতারা। যদি দুই দেশের রাষ্ট্রপ্রধানগণ ইতিবাচক ভূমিকা না রাখেন তাহলে আমাদের সাধারণ মানুষের আন্দোলন করার পথই হচ্ছে একমাত্র পথ। যদি কোনো অবস্থাতেই আমরা মনে করি যে এটি দেশীয়ভাবে সম্ভব নয়, আন্তর্জাতিকভাবে এই সমস্যার সমাধান সম্ভব নয়, তাহলে এটি আমাদের মনে হয় এখন আন্তর্জাতিক আদালতে যাওয়ার সময় এসেছে। পানি প্রাপ্তির অনিশ্চয়তায় কৃষি নির্ভর এই অঞ্চলটির সেচ কার্যক্রম চলছে রোটেশনের মধ্য দিয়ে। ভারতের প্রবৃদ্ধি তিস্তার কমে গেছে, কিন্তু তাই বলে শুকনাকালে আমাদের টোটাল তিস্তাটা একদম গজলডোবা গেট বন্ধ করে দেওয়ার কারণে আমাদের এখানে এক টিউসকো পানি আসতেছে না, যেটা আসতেছে চোয়ানি পানি। মনমোহন সিং যখন আসছেন 11 সালে মমতা ব্যানার্জির আপত্তির কথা বলে তিনি এই চুক্তিটি হয়নি। এর পরবর্তীতে আপনার মনমোহন সিং বলেছিলেন তার আমলেই তিস্তা চুক্তি হবে। রোটেশন পদ্ধতিতে ইরিগেশন দিচ্ছি এবং আমি যেই টার্গেটটা বলছি সেটা আমরা যে পানি পাচ্ছি তাতে চেষ্টা করি আর কি, সমস্যা থাকলেও চেষ্টা করি। নীলফামারীর ডিমলা উপজেলার কালীগঞ্জ 0 পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে 115 কিলোমিটার একাই পাড়ি দিয়ে কুড়িগ্রামের চিলমারিতে ব্রহ্মপুত্র নদে মিলেছে তিস্তা। শুষ্ক মৌসুমের সেচ কাজ ও নদীর ন্যূনতম প্রবাহ ধরে রাখতে 14,000 কিউসেক পানির প্রয়োজন, কিন্তু মিলছে এখন 2 থেকে 3,000 কিউসেক। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। সন্ধ্যার সময় আরও থাকছে। নোয়াখালীর কোম্পানিগঞ্জে এখনও থমথমে অবস্থা, আতঙ্কে স্থানীয়রা, গ্রেফতার সাবেক উপজেলা চেয়ারম্যান বাদল কারাগারে। 17 মার্চ থেকে 26 মার্চ টানা 10 দিন প্রতিদিন বিকেলে রাজধানীর প্যারেড গ্রাউন্ডে আলাদা থিমে হবে মুজিব শতবর্ষের অনুষ্ঠান। সরাসরি থাকবেন 5 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানগণ। সর্বোচ্চ 500 অতিথি অংশ নিতে পারবেন এ অনুষ্ঠানে। করোনার নেগেটিভ সনদ ছাড়া অংশ নেওয়া যাবে না কোনো অনুষ্ঠানে। বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় আয়োজক কমিটি। কথা ছিল 1 বছর আগেই সাড়ম্বরে জাতি উদযাপন করবে স্বাধীন দেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। উপস্থিত সুধীবৃন্দ, সব ঠিক থাকলেও মহামারীর বাস্তবতায় রেকর্ডেড অনুষ্ঠানের মাধ্যমে ভার্চুয়াল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ ছিল এই আয়োজন। অবশেষে নিয়ন্ত্রিত করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে 17 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত টানা 10 দিনের অনুষ্ঠানমালা শুরু করতে যাচ্ছে সরকার। শুক্রবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে মুজিব শতবর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি। দক্ষিণ কোরিয়ার জানানো হয় 10 দিনে ভিন্ন ভিন্ন থিমে হবে অনুষ্ঠান। জাতির পিতাকে সম্মান জানাতে তার জীবনী নির্ভর কর্মকাণ্ডে মুজিব চিরন্তন শিরোনামে 5 দিন সরাসরি ও বাকি দিনগুলোতে জাতীয় প্যারেড গ্রাউন্ড থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠান পরিবেশিত হবে বলে জানান এই আয়োজনের প্রধান সমন্বয়ক। যেদিন কোনো ফিজিক্যালি উপস্থিত থাকবেন না বাইরের কোনো রাষ্ট্রপ্রধান বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তো সেদিনের প্রোগ্রামটা আমরা আসলে সরাসরি সেখান থেকে আমরা একটা রেকর্ডেড আকারে আসলে সম্প্রচার করব। জানা গেছে 17 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত 5 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানগণ সশরীরে উপস্থিত থাকবেন আয়োজনে। 17 মার্চ মালদ্বীপের প্রেসিডেন্ট, 19 মার্চ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, 22 মার্চ নেপালের রাষ্ট্রপতি, 24 মার্চ ভুটানের প্রধানমন্ত্রী এবং 26 মার্চ ভারতের প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। এছাড়া ভিডিও বার্তা দেবেন ফ্রান্স, কানাডা, জাপান সহ বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীরা। এবারে আমরা সবাইকে সম্পৃক্ত করব, কিন্তু সেই সম্পৃক্তটা হবে সারা বাংলাদেশে, কিন্তু এলইডি বা অন্যান্য মাধ্যমে মানুষ দেখতে পারবে, টেলিভিশনে দেখতে পারবে, অন্যান্য মাধ্যমে দেখতে পারবে এবং সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা সেভাবে সম্প্রচার করব। অনুষ্ঠানস্থলে সর্বোচ্চ 500 অতিথি উপস্থিত থাকবেন জানিয়ে আয়োজকরা জানান 26 মার্চ উন্মোচন করা হবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর লোগো। সুবর্ণ জয়ন্তীর লোগো উন্মোচন হবে। আমরা চেষ্টাও করছি যে সুবর্ণ জয়ন্তীর একটা থিম সং তৈরি করতে, এবং আমি আশা করছি যে সেটিও হয়তো সেদিন পরিবেশিত হবে। মহামারীর সতর্কতায় অনুষ্ঠানে অংশ নিতে সবাইকে কোভিড-19 নেগেটিভ সনদ নিয়ে অনুষ্ঠান স্থলে উপস্থিত থাকার বাধ্যবাধকতার কথাও উল্লেখ করেন আয়োজকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। 23 এপ্রিল প্রথম কোচ আসার পরই চূড়ান্ত হবে মেট্রো রেলের উত্তরা মতিঝিল অংশ উদ্বোধনের দিনক্ষণ। তবে এক্ষেত্রে চলতি বছরের ডিসেম্বর থেকে তা পেছানোর ইঙ্গিত দিল মেট্রো রেল কর্তৃপক্ষ। এদিকে ফেব্রুয়ারি শেষে পুরো প্রকল্পের সার্বিক অগ্রগতি 58.72%।
এমআরটিএ লাইন 6 এর আওতায় উত্তরা থেকে মতিঝিল অংশের আনুষ্ঠানিক চালুর কথা চলতি বছর ডিসেম্বরে। সেই লক্ষ্যে এরই মধ্যে ভায়াডাক্টে যুক্ত উত্তরা থেকে আগারগাঁও। এই অংশের কাজের অগ্রগতি ৮১.৭২%। আর দ্বিতীয় অংশ অর্থাৎ আগারগাঁও থেকে মতিঝিলে কাজের অগ্রগতি ৫৪.৬১%। ইলেকট্রিক ও মেকানিক্যাল কাজে গিয়েছে ৪৯%, সার্বিক অগ্রগতি ৮১.৪২%। মেট্রো রেল লাইন 6 এর আওতায় এর দ্বিতীয় অংশ অর্থাৎ আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজও কিন্তু সমানতালে এগিয়ে চলছে। ফার্মগেট এলাকায় আসলে দেখা যাবে খামারবাড়ি থেকে একদম ফার্মগেট পর্যন্ত পুরো লাইনে এরই মধ্যে ভায়াডাক্টও বসে গেছে। যদিও এরই মধ্যে দ্বিতীয় অংশের মতিঝিল পর্যন্ত বসেছে প্রায় সবগুলো পিলার। অনেক জায়গায় চলছে ভায়াডাক্ট বসানোর কাজ। সার্বিক গড় অগ্রগতি ৫৮.৭২%। আমাদের ২০.১০ কিলোমিটার ভায়াডাক্ট নির্মাণ করার কথা, তার ভিতরে ইতিমধ্যে ১৩.২৭% ভায়াডাক্ট নির্মাণ সম্পন্ন হয়েছে। এখন আমরা যেই উদ্যোগটা আমরা নিয়েছি যে প্রথম পর্যায়ে যেখানে শেষ হয়েছে তার সাথে দ্বিতীয় পর্যায়ের যে ভায়াডাক্ট তার সংযোগ স্থাপন করা। তবে এই অগ্রগতি ৯ মাস পরে চালুর জন্য যথেষ্ট কিনা সে প্রশ্নের জবাব স্পষ্ট করেননি প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। বারবার বলছি, ট্রেনটা আসার পরে আমরা এটার যে ইন্টিগ্রেটেড টেস্ট সেটা করার পরে এবং ট্রায়াল রানে যাওয়ার পরে আমরা সুনির্দিষ্ট ঘোষণা দিব। এই মুহূর্তে আমরা এই বিষয়ে কোনো কথা বলছি না। ৪ মার্চ জাপান থেকে জাহাজযোগে রওনা করে দেশের প্রথম মেট্রো রেলের কোচ। রাশিদ লিমন, সময় সংবাদ, ঢাকা। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীতে কৃষক দলের চতুর্থ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। বর্তমানে সরকার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ঢাল হিসেবে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এই সরকার লুটেরা সরকারে পরিণত হয়েছে। বিনা ভোটে তো নির্বাচিত হয়েছেই, নিজেদেরকে ঘোষণা করেছে নির্বাচিত। জোর করে বন্দুকের জোরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা ক্ষমতায় টিকে আছে। রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ লুটেরা আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করে অবিলম্বে তাদেরকে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। বিএনপির নির্দলীয় সরকারের দাবিকে অবান্তর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে তার সরকারি বাসভবন থেকে অনলাইন ব্রিফিংয়ে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন জুৎসই কোনো ইস্যু না পেয়ে ঠুনকো ইস্যুতে মাঠ গরম করার অপচেষ্টা করছে। কোনো জুৎসই ইস্যু খুঁজে না পেয়ে বিএনপি ঠুনকো ইস্যু নিয়ে মাঠ গরমের অপচেষ্টা করছে। তাদের আন্দোলনের রংরূপ এদেশের মানুষের অজানা নয়। বিএনপি নেতারা দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি করছে। এখন তারা আবারও তত্ত্বাবধায়ক সরকারের পুরানো গান গাইতে শুরু করেছে। তত্ত্বাবধায়ক সরকারের ধারণা অবান্তর। নোয়াখালীর বসুরহাটে মঙ্গলবারের সংঘর্ষের জেরে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। রাস্তাঘাট সহ অন্যান্য স্থানে জনসমাগম বেশ কম। বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকলেও আতঙ্কে আছেন স্থানীয়রা। এদিকে গ্রেফতার সাবেক উপজেলা চেয়ারম্যান বাদলের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। সাইফুল্লাহ কামরুলের তথ্য এবং সাদ্দাম হোসেন রকির ছবি নিয়ে রিপোর্ট। নোয়াখালীর বসুরহাটে অন্যান্য ছুটির দিনে হাটবাজার আর শপিং মলে ভিড় থাকলেও শুক্রবারের পরিস্থিতি বেশ ভিন্ন। নিতান্ত প্রয়োজনে ঘরের বাইরে আসা মানুষের মনে আতঙ্ক। দুই পক্ষ কোন দলের কারণে বহিরাগত সন্ত্রাসীরা আসে হামলা করতেছে, বসুরহাটে বাজার চলতেছে না, ব্যবসায়ীরা অস্থিরতা চলতেছে। এই চারজন লোককে ডাকি যদি উনি যে একটু মিটমাট করে দেয়, আমার মনে হয় এই ধরনের সমস্যাটা তার থাকবে না। প্রভাব পড়েছে স্থানীয় ব্যবসা বাণিজ্য সহ সব ক্ষেত্রে। রাজনৈতিক দ্বন্দ্বের জের জনজীবনে কাম্য নয় বলে দাবি করে স্থানীয়রা বলছেন, গত ২.৫ মাস ধরে রাজনৈতিক বিরোধের জের ধরে পুরো উপজেলা জুড়ে এমন পরিস্থিতি। এই জাপগুলি বন্ধ করে ফলশ্রুতিতে আমরা ক্ষতিগ্রস্ত আর্থিকভাবে। দীর্ঘ ৩ মাস পর্যন্ত তারা দোকান করতে পারতেছে না, তাদের ঘর ভাড়া দিতে পারতেছে না। আমরা চাই যে এইসব হ্যান্ডেড বাহিনী এগুলো বন্ধ হয়ে যাক, বা এই সহিংসতা থেকে মুক্তি চাই, রাজনীতি থানা থেকে মুক্তি চাই।
আমরা চাই শান্তি। পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি গুরুত্বপূর্ণ স্থানগুলোতে। তারা জানান অপ্রীতিকর ঘটনা এড়াতে দায়িত্ব পালন করছেন। শুক্রবার বিকেলে বসুরহাট পৌরসভা থেকে রাস্তায় বের হয়ে ব্যবসায়ীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মেয়র মির্জা কাদের। মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় পৌরসভার নৈশ প্রহরী বাদী হয়ে মামলা করেন। এতে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল সহ 99 জনের নাম উল্লেখ সহ আরও 250 থেকে 300 জনকে আসামি করা হয়। বৃহস্পতিবার মিজানুর রহমান বাদলকে গ্রেফতার করে পুলিশ। এদিকে সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। তারা কাদের মির্জার বিরুদ্ধে নানা অভিযোগ করেন। প্রথম আসামি আমি আব্দুল কাদের মির্জারে দিছি। মির্জার নাম দেওয়ার কারণে কোম্পানিগঞ্জ পুলিশ আমার মামলাটা নিতেছে না। মিজানুর রহমান বাদলকে আপনারা অবলম্বনে মুক্তি দেন। আমাদের বাড়িতে আসি লগ্ন হামলা করে। বিশ্বের সবচেয়ে বড় এবং অত্যাধুনিক ফ্লাওয়ার মিল চালু হলো বাংলাদেশে। নারায়ণগঞ্জে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী সিটি গ্রুপের মালিকানাধীন সিটি ইকোনমিক জোনে স্থাপন করা হয়েছে সম্পূর্ণ স্বয়ংক্রিয় এই কারখানা, যেখানে কাঁচামাল থেকে পণ্য উৎপাদন ও গাড়িতে বোঝাই পর্যন্ত কোনো পর্যায়ে লাগবে না হাতের স্পর্শ। সিটি গ্রুপ জানিয়েছে এই ফ্লাওয়ার মিলের দৈনিক উৎপাদন ক্ষমতা 5000 টন আটা, ময়দা, সুজি। আর করোনাকালে কারখানায় কাজের সুযোগ পেয়েছেন প্রায় 1500 কর্মী। ঢাকা সিলেট মহাসড়ক থেকে মাত্র 2 কিলোমিটার ভেতরে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে দেশের ষষ্ঠ বেসরকারি সিটি ইকোনমিক জোনের যাত্রা শুরু হয় 2019 সালের এপ্রিলে। উদ্বোধনের 2 বছর না পেরোতেই এই ইকোনমিক জোনে বিশ্বের সবচেয়ে বড় স্বয়ংক্রিয় ফ্লাওয়ার মিল চালু করল ভোগ্যপণ্য প্রস্তুতকারী অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। কর্তৃপক্ষ জানিয়েছে অত্যাধুনিক এই কারখানার যাবতীয় যন্ত্রাংশ আনা হয়েছে সুইজারল্যান্ডের বিখ্যাত প্রতিষ্ঠান বুলার থেকে। এখানে গম থেকে পাথর কিংবা লোহা জাতীয় উপাদান আলাদা করা হয় স্বয়ংক্রিয় মেশিনে। গমের চেয়ে বড় কিংবা ছোট দানা বাছাই করতে রয়েছে ভেগা সেপারেটর মেশিন। গমে ভুট্টা, সয়াবিন, ডাবলের মিশ্রণ শনাক্ত করছে 30টি ক্যামেরা সম্বলিত কালার সটার। গমের পুষ্টিগুণ পরিমাপের জন্য রয়েছে এনআইআর মেশিন। হাতের স্পর্শ ছাড়া এসব প্রক্রিয়া সম্পন্ন করার পরই ক্র্যাশিংয়ে পাঠানো হয় গম। আমরা সবসময় চাই আমাদের দেশের জনগণের সবচেয়ে ভালো উন্নত মানের পণ্যটা তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য। তো আমরা চেষ্টা করছি এবং চেষ্টা করে যাব। কারখানার ভেতরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য রয়েছে অটোমেশন হাউসকিপিং সিস্টেম। মেঝেতে ময়লা পড়ার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে টেনে নেবে এই মেশিন। কারখানা পরিদর্শনে গিয়ে মুগ্ধ আগত অতিথিরাও। সিটি গ্রুপ একের পর এক শিল্প করছে, সেগুলো একইভাবে সাফল্যমণ্ডিত হবে এই আশা করছি। শুভেচ্ছা। নতুন এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, দেশের জন্য সাশ্রয় মূল্যে আপনার ময়দা পাওয়া যাবে। সিটি গ্রুপের সাথে এইচএসবিসি বাংলাদেশের সম্পর্ক 20 বছরের একটু অধিক। এই 20 বছর অধিকে আমি তার কোনো পাওনা পরিশোধে একদিন দেরি দেখিনি। কারখানাটিতে অন্তত 600 নারী কর্মী কাজের সুযোগ পাচ্ছে বলে জানিয়েছে সিটি গ্রুপ। প্রধানমন্ত্রীর নির্দেশে আজকে 100 ইকোনমি জোন বাংলাদেশে বিভিন্ন জায়গায় স্থাপন হবে, কর্মসংস্থান হবে, শিল্পনগরী গড়ে তুলবে। ওর একটা অংশে আমরা আছি। করোনাকালে বড় বিনিয়োগের জন্য সিটি গ্রুপকে ধন্যবাদ জানান বেজার নির্বাহী চেয়ারম্যান এবং বস্ত্র ও পাট মন্ত্রী। ভবিষ্যৎ যে দূরদর্শিতা সেটাকে আবার প্রমাণ করলো যে করোনার মধ্যেও এই ধরনের ইন্ডাস্ট্রি উৎপাদনে আসতে পারে। বাংলাদেশ যে উন্নত বিশ্বে যাবে 41 সালে, সেই 41 সালে এগিয়ে যাওয়ার জন্য এগুলিই পাথেয়। প্রায় 78 একর জায়গার উপর স্থাপিত সিটি ইকোনমিক জোনে ভোজ্য তেল, আটা, ময়দা, সুজি সহ বিভিন্ন ভোগ্যপণ্য উৎপাদিত হচ্ছে। শুভ খান, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। করোনার কারণে ফ্রান্সে বন্ধ হয়ে গেছে হাজার হাজার প্রতিষ্ঠান। কাজ হারিয়ে বেকার হয়েছেন অনেকেই, জীবিকার প্রয়োজনে পেশা বদল করেছেন অনেক প্রবাসী। ফ্রান্সের করোনা পরিস্থিতি জানাতে প্যারিস থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী লুৎফর রহমান বাবু। চলে যাচ্ছি তার কাছে। বাবু, মামুন, আপনি আসলে যেমনটি বলছিলেন যে করোনার এই সংকটে আসলে কর্মসংস্থান নিয়ে একটি বড় সংকট তৈরি হয়েছে, যার কারণে অনেকেই পেশা পরিবর্তন করে নতুন পেশায় আসলে যোগ দিয়ে তাদের জীবিকা নির্বাহের চেষ্টা করছেন। আমার পেছনে একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, এটি আসলে বন্ধ রয়েছে দীর্ঘদিন থেকে। এরকম অসংখ্য রেস্টুরেন্ট কিন্তু বন্ধ হয়ে আছে, যার কারণে অসংখ্য মানুষজন, অনেক মানুষজন তাদের কাজ হারিয়েছেন। তবে অনেক রেস্টুরেন্টগুলোতে হোম ডেলিভারি আসলে চালু থাকার কারণে বিকল্প একটি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে ফ্রান্সে। অনেকেই হোম ডেলিভারি করে তারা তাদের জীবিকা নির্বাহ করছে। বিশেষ করে এই দেশটিতে আসা নবাগত যে অভিবাসী রয়েছেন, যারা আসলে ফরাসি ভাষা কিছুটা কম জানেন, তাদের জন্য এই হোম ডেলিভারি একটি সুযোগ তৈরি করে দিয়েছে। এবং করোনার এখন যে আসলে সংকট, সেই সংকটে কিছুটা হলেও তারা আসলে বাঁচার সুযোগ পাচ্ছেন কিংবা
আয়ের আসলে সুযোগ পাচ্ছেন। পাশাপাশি অনেকে আছেন অন্য কর্মসংস্থানের বা অন্য কাজের পাশাপাশিও আসলে হোম ডেলিভারি পেশায় রয়েছেন এবং বাড়তি কিছুটা আয় করছেন। এবং এখানে কিন্তু করোনার সংকট এখনো চলমান রয়েছে। নানা বিধিনিষেধের কারণে দিনে দিনে কিন্তু কর্মসংস্থানের বাজার সংকুচিত হচ্ছে। আগে যেখানে অনেকগুলো ক্ষেত্র ছিল কর্মসংস্থানের, সেখানে কিন্তু এখন অনেকগুলো ক্ষেত্র আসলে ছোট হয়ে এসেছে, বন্ধ হয়েছে। বিশেষ করে এই রাজধানী প্যারিস কিন্তু পুরো বিশ্বের মধ্যে পর্যটকদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় এবং প্রতি বছর লাখো লাখ পর্যটক এই দেশটি ভ্রমণ করে থাকতেন আগে, কিন্তু গেল 1 বছর থেকে করোনা সংকটের কারণে এখন আসলে পর্যটক একেবারে নেই বললেই চলে। এবং যে কারণে এই পর্যটকদের কেন্দ্র করে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট এখানে ছিল, তবে এখন সবগুলো রেস্টুরেন্ট বন্ধ থাকার কারণে অনেক মানুষজন আসলে তাদের কাজ হারিয়েছেন। তবে বিকল্প বাঁচা বা জীবিকা নির্বাহের ব্যবস্থা করে দিয়েছে এই হোম ডেলিভারি। তো মামুন, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে ফ্রান্সের প্যারিস থেকে সর্বশেষ। ফ্রান্সের করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে প্যারিস থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী লুৎফর রহমান বাবু। স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশে আসবে ভারতের কাবাডি দলও। ঢাকায় একটি প্রীতি ম্যাচ খেলবে দুদল, জানিয়েছেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। এছাড়াও মুজিববর্ষে 5 জাতির একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে কথা চলছে বলে জানান ফেডারেশনের সভাপতি চৌধুরী আব্দুল আল মামুন। ইন্ডিয়ান অ্যামেচার কাবাডি ফেডারেশন থেকে বাংলাদেশ কাবাডি ফেডারেশনকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে যে স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর যে অনুষ্ঠানের পরিক্রমা চলছে তার সাথে সেটিকে একটি আনন্দঘন রূপ দেওয়ার জন্য ইন্ডিয়া বাংলাদেশ যে ফ্রেন্ডশিপ ম্যাচ নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে সেটিতে হয়তো মাঠে গড়াবে এবং আমরা আশাবাদী এবং আমরা করার জন্য সম্পূর্ণভাবে আমরা প্রস্তুত আছি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে আবারও অনিশ্চয়তা। করোনা সংক্রমণ বাড়তে থাকলে পেছাতে পারে তারিখ। বদলে যাচ্ছে এইচএসসি পরীক্ষা পদ্ধতি, 2024-এ কার্যকর। আবারও হতাশ তিস্তাপাড়ের মানুষ। মোদির বাংলাদেশ সফরে আলোচনা হবে না দ্বিপক্ষীয় কোনো ইস্যুতেই, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সবাইকে এক হওয়ার আহ্বান মির্জা ফখরুলের। কোনো ইস্যু না পেয়ে ঠুনকো বিষয়ে আন্দোলনে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়ের।